হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউয়ের জন্য তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে বাংলা সাহিত্যের লেখকদের ছদ্মনাম এবং তাদের তৈরি অমর চরিত্রগুলি তোমাদের সাথে আলোচনা করব। গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন কিন্তু করা হতে পারে, গতবার করা হয়েছিল। তো ক্লাসটি কিন্তু তোমরা মন দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমাদের ক্লাসে যেমন সবসময় একটি স্পেশাল বৈশিষ্ট্য থাকে, সেটি হচ্ছে তোমাদের কিন্তু এই ক্লাস দেখলেই তোমাদের সব কিছু মুখস্থ হয়ে যাবে। তোমাদের বাড়িতে আলাদা করে কিচ্ছু পড়তে হবে না। তোমরা শুধু এই ক্লাসটি দুবার যদি দেখে নাও তাহলেই তোমাদের সব কিছু রিভিশন হয়ে যাবে। তোমাদের কিন্তু ইন্টারভিউতে মুখস্থবিদ্যা একদমই কাজে দেবে না। তো তাই জন্য আমি তোমাদের জন্য স্পেশাল যে ট্রিক্সটি নিয়ে এসেছি, সেই ট্রিক্সের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে ক্লাসটি করাবো। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। তো এই ভানু সিংহ জিনিসটি কিভাবে মনে রাখবে? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের রবি কথার অর্থ কি? রবি কথার অর্থ হচ্ছে সূর্য, এবং ভানু সিংহের ভানু কথার অর্থ কি? ভানু কথারও অর্থ হচ্ছে সূর্য। সুতরাং তোমরা মনে রাখতে পারবে ভানু সিংহ এই ছদ্মনামটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জড়িত। খুব সোজা, বুঝে গেলে তোমরা? তো চলো দেখি পরেরটা দেখে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। এবার কিভাবে এটি মনে রাখবে, চলো তোমাদেরকে ট্রিক্সটি বলে দিচ্ছি। শরৎকালে কি হয়? শরৎকাল কিন্তু একটি ভীষণই সুন্দর একটি ঋতু। এই শরৎকালে কি হয়? খুব সুন্দর বাতাস বইতে থাকে, ঠিক আছে? বাতাসের আরেকটি সমার্থক শব্দ কি? বাতাসের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে অনিল। যেহেতু শরৎকালে খুব সুন্দর বাতাস বয়, বা যেহেতু শরৎকালে খুব সুন্দর অনিল বয়ে যায়, কারণে আমরা বলতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হবে অনিলা দেবী। খুব সুন্দর, খুব সোজা, তোমাদের মনে থেকে যাবে। আমাদের পরের শব্দ রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় নিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের ছদ্মনাম কি রয়েছে? নীল লোহিত এবং সনাতন পাঠক। তো এই জিনিসটি তোমরা কি করে মনে রাখবে? দেখো, মুখস্থ তো করতেই পারো। তোমাদের যদি সব কিছু মুখস্থ থাকে সেটা তো খুবই ভালো কথা। এবার যাদের মুখস্থ থাকবে না, যারা পরীক্ষায় গিয়ে যাতে তোমরা কনফিডেন্ট ফিল করো, সেই কারণেই ক্লাসটি নিয়ে আসা হয়েছে। দেখো, প্রথমত সুনীল গঙ্গোপাধ্যায়ের এই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের সুনীল, এই যে নীল কথাটি রয়েছে মাঝখানে, এই নীল কথাটির মধ্যে থেকেই তোমরা কিন্তু মনে রাখতে পারবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। সুনীল গঙ্গোপাধ্যায় আরেকটি নাম হচ্ছে কিন্তু সনাতন পাঠক। এই ছদ্মনামটি কিভাবে মনে রাখবে? সনাতন পাঠক এভাবে মনে রাখতে পারো যে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যারা পড়ে তারা সনাতন ধর্মাবলম্বী হয়। তো এটা কিন্তু মানে এর সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই, বা তোমরা এর সঙ্গে বাস্তবের মিল খুঁজতেও যেও না। শুধুমাত্র মনে রাখার সুবিধার্থে এই ধরনের ট্রিক্সগুলি আমি তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হবে নীল লোহিত এবং সনাতন পাঠক। যেমন ধরো সমরেশ বসু। সমরেশ বসুর ছদ্মনাম কি? সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট এবং ভ্রমর। কি করে এটা ইজিলি মনে রাখবে? সমরেশ বসু, সমর মানে কি? সমর মানে আমরা সবাই জানি, সমর মানে হচ্ছে যুদ্ধ, এবং কাল মানে কি? বিপদ। তার মানে কি? যখন যুদ্ধ লাগে বা যখন সমর হয় তখন কি? বিপদ নেমে আসে। তার মানে আমরা এভাবে মনে রাখতে পারি, সমরেশ বসু, সমর যখন হয় তখন কাল বা বিপদ নেমে আসে, সেই জন্য সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। এবার একটু কষ্ট করে আরেকটি নাম তোমরা মনে রেখে দেবে, সেটি হচ্ছে ভ্রমর। যে সমরেশ বসুর আরও একটি ছদ্মনাম আছে, সেটি হচ্ছে ভ্রমর। দেখো, এবার তোমাদের সাথে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি রয়েছে সেটা কিভাবে মনে রাখবে তোমাদের সাথে আলোচনা করছি। এখানে চরিত্রগত বৈশিষ্ট্যের লজিককে কাজে লাগিয়ে তোমরা এটা মনে রাখতে পারো। এখানে তোমরা একটা জিনিসই মনে রাখবে যে প্রমথ চৌধুরীর লেখা ছিল তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত লেখা, ঠিক আছে? এবার তোমরা বলো, ইতিহাসে কোন এমন লোক ছিল যার অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল? তোমরা যারা ইতিহাস পড়েছো তোমরা বীরবলের নাম শুনেই থাকবে। তো বীরবল হচ্ছে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। তার মানে তোমরা তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত লেখার সাথে বীরবলের তুলনা তোমরা করতে পারো। তো এইভাবে তোমরা মনে রাখতে পারবে যে প্রমথ চৌধুরী ছদ্মনাম হচ্ছে বীরবল। দেখো, এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ব্যাঙাচি কোন লেখককে বলা হয়? তো তোমরা কি করে বলবে? তোমরা যদি মুখস্থ করে যাও তো পরীক্ষা ইন্টারভিউতে গিয়ে কিন্তু সেই সময় ভুলে যেতে পারো। আমরা সবাই জানি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, কিন্তু তাকে যে ব্যাঙাচি বলা হয় এটা আমরা জানি না। তো কি করে মনে রাখবে? একটি বিদ্রোহী ব্যাঙাচির দৃশ্যপট তোমরা মাথায় কল্পনা করে নেবে। তো তোমরা কি করবে? একটি বিদ্রোহী ব্যাঙাচির ছবি তোমরা মাথায় কল্পনা করে নেবে। এখনই তোমরা কল্পনা করে নাও যে একটি বিদ্রোহী ব্যাঙাচি রয়েছে। এখনই তোমাকে কাজী নজরুল ইসলাম রিলেটেড কোনো প্রশ্ন করা হবে, তখনই তোমার মাথায় আসবে যে কাজী নজরুল ইসলাম তো একজন বিদ্রোহী কবি ছিল। আর যখন বিদ্রোহী শব্দটি তোমার মাথায় আসবে তখন অটোমেটিক্যালি তোমার মনে পড়ে যাবে কাজী নজরুল ইসলামকে কিন্তু ব্যাঙাচি বলে
ডাকা হয়। কেমন লাগছে ক্লাসটি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল? রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম। রাজা যে হয় সে কেমন চরিত্রের হয়ে থাকে তোমরা বলো। রাজা যে হয় অলওয়েজ রাজা একজন শক্তিশালী এবং পরাক্রমশালী হয়ে থাকে। তো ইতিহাসে কে এমন ছিল যে শক্তিশালী এবং পরাক্রমশালী ছিল? তো তোমরা কিন্তু এই মানে রূপক জিনিসটিকে মনে রেখে, রাজশেখর মানে যে রাজা, এই জিনিসটিকে মনে রেখে তাহলে ইতিহাসে কে শক্তিশালী এবং পরাক্রমশালী ছিল সেটি হচ্ছে পরশুরাম। এইরকমভাবে কিন্তু তোমরা রাজশেখর বসুর ছদ্মনাম ইজিলি মনে রাখতে পারবে। এবার তোমাদের সাথে আমি আলোচনা করব বিখ্যাত চরিত্রগুলো যেগুলো বাংলা সাহিত্যে রয়েছে এবং তারা স্রষ্টার সাথে কিভাবে লিঙ্ক করা রয়েছে সেইগুলো আমরা ট্রিক্সের মাধ্যমে দেখব। দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতেই পারে যে ফেলুদা চরিত্রটি কার সৃষ্টি। তবে এত সোজা প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় গিয়ে গুলিয়ে যাই, কারণ তখন ইন্টারভিউয়ের একটা আলাদা রকম প্রেশার থাকে। তো অনেকে তো ইন্টারভিউতে গিয়ে একদম পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে যায়। সেই জন্যই কিন্তু আমার এই ইন্টারভিউ সিরিজ, এই সিরিজে আমি তোমাদের সাথে কিন্তু ইন্টারভিউ রিলেটেড সমস্ত ক্লাসগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এর ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং তোমাদের পিন কমেন্টে দিয়ে দেবো। তো তোমরা টেলিগ্রামে অ্যাড হয়ে যাও। তো এই প্রশ্নটি তোমরা কি করে মনে রাখবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ফেলুদা যে চরিত্রটি, ফেলুদা চরিত্র আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি ফেলুদা চরিত্র একটি গোয়েন্দা চরিত্র। তো ফেলুদা চরিত্রের প্রধান কাজ কি? ফেলুদা চরিত্রের প্রধান কাজ হচ্ছে সত্য উদ্ঘাটন করা। তাহলে সত্য যে উদ্ঘাটন করে সেই সত্য কথাটি কার নামের মধ্যে রয়েছে? সত্য কথাটি রয়েছে সত্যজিৎ রায়ের নামের মধ্যে। তার মানে এই ফেলুদা চরিত্রটি কার সৃষ্টি? ফেলুদা চরিত্রটি সত্যজিৎ রায়ের সৃষ্টি। এবং সত্যজিৎ রায়ের তৈরি আরও একটি চরিত্র হচ্ছে প্রফেসর শঙ্কু। তো তোমরা সত্যজিৎ রায়ের সাথে কম্পেয়ার করে ফেলুদা এবং প্রফেসর শঙ্কু এই দুটি নাম কিন্তু তোমরা মনে রাখবে। দেখো ফেলুদার সাথে সাথে ব্যোমকেশ বক্সীও কিন্তু আমাদের বাংলা সাহিত্যে একটি অমর সৃষ্টি। এবার তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি করা হতেই পারে যে ব্যোমকেশ বক্সী চরিত্রটি কার সৃষ্টি। তো এক্ষেত্রে তোমরা কি করে মনে রাখবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ব্যোমকেশ বক্সী এই যে নামটি রয়েছে, এই নামের মধ্যে বোম কথার অর্থ কি? দেখো বোম কথার অর্থ তোমরা যারা জানো না তাদের বলে দিচ্ছি, বোম মানে কিন্তু আকাশ। এবার তোমরা বলো পরিষ্কার আকাশ কোন ঋতুতে দেখা যায়? পরিষ্কার আকাশ কিন্তু শরৎকালে দেখা যায়। শরৎকালে কিন্তু একদম পরিষ্কার আকাশ থাকে। যখন দুর্গাপুজো হয় তখন আকাশ কিন্তু ভীষণ পরিষ্কার থাকে। তো তোমরা কিন্তু এই রকমভাবে রিলেট করতে পারো যে ব্যোমকেশ বক্সী, বোম মানে যেহেতু আকাশ, এবং আকাশ শরৎকালে কেমন থাকে? আকাশ শরৎকালে একদম নীল কালারের হয়ে থাকে। তার মানে ব্যোমকেশ বক্সী চরিত্রটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সাথে জড়িত। তোমাদের কিন্তু অনেকের মনে হবে এইসব কি বলছে স্যার, কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না। কিন্তু তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা ইজিলি কিন্তু সব প্রশ্নগুলির উত্তর করতে পারবে। এবং লাস্টে আমি তোমাদের একটি টেস্ট নেব যে তোমাদের কতটুকু মনে রয়েছে সেটা দেখার জন্য। তো চলো দেখে নিই পরের স্লাইডে কি রয়েছে। দেখো এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা ইন্টারভিউতে করা হতেই পারে যে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? দেখো ঘনাদা চরিত্র সৃষ্টি হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের। মজার কিছু ট্রিক্স রয়েছে, এইগুলো কিন্তু তোমরা মজা হিসাবেই নেবে, পরীক্ষা যাতে সহজে মনে থাকে তাই জন্য এই ট্রিক্সগুলি আমি বানিয়েছি এবং এই ট্রিক্সগুলি নিয়ে এসেছি। দেখো কারোর সাথে প্রেম হলে কি হয়? ঘন ঘন দেখা করতে ইচ্ছা করে। তার মানে প্রেমেন্দ্র মিত্র নামের মধ্যেও কিন্তু প্রথমে প্রেম কথাটি রয়েছে। যখনই তোমাদেরকে এরকম প্রশ্ন করবে যে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি, তখনই ঘনাদা মানে প্রথমেই তোমাদের মাথায় আসবে ঘন ঘন দেখা করতে ইচ্ছা করে যখন তার সাথে প্রেম হয়। তার মানে ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের তৈরি। ইজিলি তোমরা মনে রাখতে পারবে। এবার দেখো তোমাদের পরের স্লাইডে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তৈরি একটি অমর সৃষ্টির কথা। তোমরা হয়তো টেনিদার নাম অনেকে শুনে থাকবে। দেখো তোমরা এইভাবে মনে রাখতে পারো, যখনই তোমাদের ইন্টারভিউয়ার প্রশ্ন করবে যে টেনিদা চরিত্রটি কার সৃষ্টি, তখনই তোমরা একটি মাথায় একটা ছবি তৈরি করে নাও। এইরকম একটি ছবি তোমরা ভাবতে পারো, এই যে আমাদের টেনিদা যে রয়েছে, টেনিদা কেমন? আমাদের পাড়ার টেনিদা হচ্ছে সাক্ষাৎ নারায়ণ ঠাকুরের মতো। তার মানে আমরা ইজিলি এভাবে মনে রাখতে পারি, তার মানে টেনিদার চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তৈরি। আমাদের এই স্লাইডে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তৈরি একটি বিখ্যাত চরিত্রের কথা। দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কবি উপন্যাস রয়েছে, সেই কবি উপন্যাসে একটি বিখ্যাত চরিত্র কিন্তু নিতাই। তোমরা এইভাবে ছবিটি ভেবে নাও, একদম আকাশ ভর্তি তারা রয়েছে, সেই তারার নিচে আমাদের নিতাই একতারা বাজিয়ে গান করছে। এই রকম একটি ছবি তোমার মাথায় তৈরি করে নাও, তাহলে তোমাদের ইজিলি মনে থাকবে। মানে আকাশে তারা রয়েছে তাই জন্য নাম তারাশঙ্কর, আর আকাশের নিচে বসে কে গান করছে? নিতাই গান করছে। তাহলে তোমরা ইজিলি মনে রাখতে পারবে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তৈরি একটি অমর সৃষ্টি হচ্ছে নিতাই। পরীক্ষায় গিয়ে তোমরা এইসব ব্ল্যাকআউট হবে না। তোমরা একবার না বুঝলে আরেকবার ক্লাসটি দেখো, দুবার ক্লাস দেখলেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে, আলাদা করে আর কিচ্ছু পড়তে হবে না।
তো এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব সৈয়দ মুস্তাফা সিরাজের তৈরি অমর চরিত্রের কথা। সিরাজ মানে কি? সিরাজ কথাটির অর্থই কিন্তু নবাবী বা রাজকীয় একটা ব্যাপার। আমরা সিরাজদৌল্লার নাম শুনেছি, তার মানে সিরাজ কি? সিরাজ একটি নবাবী টাইপের একটি ব্যাপার রয়েছে। একজন নবাবের কি থাকতো? একজন নবাবের একটি সামরিক বাহিনী তো থাকতো। আর্মিতে অনেক ধরনের র্যাঙ্ক হয়, তার মধ্যে একটি র্যাঙ্ক হচ্ছে কর্নেল। তোমরা ইজিলি মনে রাখতে পারবে সৈয়দ মুস্তাফা সিরাজের তৈরি একটি অমর চরিত্র হচ্ছে কর্নেল নীলাদ্রি সরকার। তো চলো এই ক্লাসটি দেখে তোমাদের কতটি মনে থাকলো একটি টেস্ট নিয়ে নেই। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? রবি কথার অর্থ কি? রবি কথার অর্থ হচ্ছে ভানু, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, ইজিলি মনে রয়েছে। এবার যদি তোমাদেরকে বলা হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? ইজিলি মনে আছে তোমাদের, সুনীল কথার মাঝখানে কি রয়েছে? সু প্লাস নীল, তার মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। এবার যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় সমরেশ বসুর ছদ্মনাম কি? সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে, সমর কথার মধ্যে কি রয়েছে? যুদ্ধ রয়েছে, এবং যুদ্ধ হলে কি হয়? কাল নেমে আসে, সবকিছু ধ্বংস হয়ে যায়। তাহলে সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। তোমাদের অবশ্যই মনে আছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল, কারণ প্রমথ চৌধুরী হচ্ছে একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লোক, এবং ইতিহাসের তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আর কে ছিলেন? বীরবল ছিলেন, তার মানে প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। ইন্টারভিউয়ের জন্য তোমাদের কিছু টিপস আমি বলে দিচ্ছি। তোমাদের কিন্তু আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের মনে না থাকে, তাহলে বিনয়ের সহিত কিন্তু তোমাদের সেটা বলতে হবে যে এই মুহূর্তে তোমার মনে পড়ছে না। ইচ্ছে করে কিন্তু ভুল উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং সবসময় একটি জিনিস তোমাকে বলবো, ভুল উত্তর দিয়ে বিভ্রান্ত করার থেকে সৎ হওয়া কিন্তু বোর্ডের কাছে অনেক বেশি ইতিবাচক মনে হবে। তুমি উত্তর দিতে না পারলেও কিন্তু প্লাস পয়েন্ট পেয়ে যাবে, ঠিক আছে? তার মানে সবসময় আত্মবিশ্বাস, বিনয় এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলেই তুমি তোমার ইন্টারভিউতে দিয়ে আসবে। এটা কিন্তু তোমাদের জন্য আমার সাজেশন থাকলো। আচ্ছা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমার ফ্রি ক্লাসগুলি এবং নোটসগুলি দেখার সাথে সাথে তোমরা কিন্তু এই বইটি চেক আউট করতে পারো। এটাকে তোমরা গাইড বুক হিসাবে নিতে পারো। এই বইটি আমাদের ডক্টর রামকৃষ্ণ মণ্ডল এবং পার্থপ্রতিম রয়ের লেখা। কিরণ ইনস্টিটিউট থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ প্রস্তুতিকে আরও মজবুত করতে সহায়তা করবে। তো তোমরা এই বইটি চেক আউট করতে পারো। এই বইটির বেস্ট বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে বইটি চেক করতে পারো। আরও একটি বই রয়েছে ডক্টর ওয়াসিম আকরাম মণ্ডলের লেখা, এই যে বইটি রয়েছে ইন্টারভিউ চ্যালেঞ্জার, এই বইটিও কিন্তু তোমাদের ইন্টারভিউ গাইড বুক হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। ডেসক্রিপশনে এই বইটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে বইটি চেক আউট করতে পারো। তো এই ছিল আজকে তোমাদের জন্য ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশন ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি সাহিত্যিক এবং তাদের অমর সৃষ্টি এবং তাদের ছদ্মনাম নিয়ে। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং নিজেদের চাকরিপ্রার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আরেকটি জিনিস তোমাদেরকে বলবো, একটি ক্লাসে তো সব কিছু বলা সম্ভব নয়। বাংলা সাহিত্যে আরও কিছু কবি সাহিত্যিক রয়েছে এবং তাদের কিছু অমর সৃষ্টি রয়েছে। তো তোমরা যদি বলো এই ক্লাসের আমি একটি পার্ট 2 ভার্সন নিয়ে আসবো। পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস মিলেই তোমাদের বিখ্যাত কবি সাহিত্যিক, তাদের ছদ্মনাম এবং তাদের অমর সৃষ্টি, এই টপিকটি তোমাদের সম্পূর্ণ হবে। তো তোমরা যদি বলো তাহলে আমি আরেকটি পার্ট 2 ক্লাস নিয়ে আসবো। আর ইন্টারভিউ প্রিপারেশনের সমস্ত নোটস পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। সেখানে সমস্ত নোটস ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এবং সমস্ত ইন্টারভিউ ক্লাসগুলির একটি প্লে লিস্ট আমি তৈরি করে দিয়েছি। হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে প্লে লিস্টটি পেয়ে যাবে। আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।